সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। 236 ফিলিস্তিনিকে হত্যা করে যেভাবে 4 জিম্মিকে উদ্ধার করল ইসরায়েল। এরপর জানাবো, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে যাবে না হামাস, বললেন ইয়াহিয়া সিনওয়ার। এরপর রয়েছে 24 ঘন্টা ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে, বলছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আরও জানিয়ে দিব, যুদ্ধে পুতিনকে সুবিধা দেওয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোদির নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা, তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। 236 ফিলিস্তিনকে হত্যা করে যেভাবে 4 জিম্মিকে উদ্ধার করল ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজা থেকে গতকাল 4 জন জিম্মিকে উদ্ধার করেছে। কয়েক সপ্তাহব্যাপী পরিকল্পনার পর অভিযানে তাদের উদ্ধার করা হয়। তবে সেই অভিযানে শিশুসহ অন্তত 236 ফিলিস্তিনি মারা গেছে বলে জানা গেছে। ইসরায়েলিদের জন্য এই অভিযান স্বস্তি নিয়ে আসলেও ফিলিস্তিনিদের জন্য সেটা আরও দুর্ভোগ তৈরি করেছে। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঘনবসতিপূর্ণ নুসরাত ক্যাম্পে অভিযানে শিশু সহ কয়েক ডজন লোক মারা গেছে। সিডস অব সামার নামে অভিহিত ওই অভিযান অস্বাভাবিকভাবে দিনের বেলায় পরিচালনা করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর মাধ্যমে প্রতিপক্ষকে আরও বেশি চমকে দিয়েছে। সকালের মাঝামাঝি সময় সাধারণত রাস্তাগুলো ব্যস্ত থাকে, লোকজন নিকটবর্তী দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকে। ওই এলাকায় ঢোকে অভিযান চালানো ইসরায়েলি স্পেশাল ফোর্সের জন্য শুধু যে ঝুঁকিপূর্ণ ছিল তা নয়, বিশেষ করে বের হওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ ছিল। স্পেশাল ফোর্সের একজন কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে মারা গেছেন বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। 1976 সালে উগান্ডা থেকে 100 জন জিম্মিকে ইসরায়েলের উদ্ধারের কথা উল্লেখ করে আইডিএফ এর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, এটা এনটিভিতে যে রকম অভিযান ছিল সেরকমই একটা। তিনি বলেছেন, সোশ্যাল কমান্ডাররা সেই সাথে নুসরাত ক্যাম্পে 2টি আবাসিক অ্যাপার্টমেন্ট অভিযান চালিয়েছিল, যেখানে জিম্মিদের রাখা হয়েছিল। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে যাবে না হামাস, বলছেন ইয়াহিয়া সিনওয়ার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে সই করবে না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মধ্যস্থতাকারী দায়িত্ব পালন করছেন তাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় একথা জানিয়েছেন হামাসের এই জাতরেল নেতা। ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় হামাসের প্রধান নেতা। তিনি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বর্তমানে আমেরিকার একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের এক শক্তিমান নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির পূর্ণ নিশ্চয়তা থাকলেই কেবল তা মেনে নেওয়া হতে পারে। মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এসব তথ্য জানিয়েছে। এর আগে মিশরের স্থানীয় সংবাদ মাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে এবং এ বিষয়ে যোগাযোগ হয়েছে। মিশর সংবাদ মাধ্যম আরও দাবি করেছে, হামাসের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে, যেটাকে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার পথে অগ্রগতি হিসেবে গণ্য করা হয়। 24 ঘন্টা ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে, বলছেন ভিক্টর অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি এড়াতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ক্ষমতাসীনদের বদলে শান্তিবাদী লোক বসানো প্রয়োজন। TV2-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ আলোচনা চলছে তা সব আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, 2022 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ বলেছিল যে তারা কিয়েভকে অস্ত্র দিবে না, বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম দিবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে চলেছে। এই অবস্থায় এটা মোটেই বাড়তি কথা হবে না যে পশ্চিমারা এখন মূল যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। যে কোনো মুহূর্তে পশ্চিম
ইউরোপ অথবা মার্কিন সেনাদেরকে ইউক্রেনের মাটিতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধ থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এ বিষয়গুলো বিবেচনা করছেন না, বরং তারা যুদ্ধ চান। তবে এখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। তিনি বলেন, এখনও রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়া থামানো যেতে পারে। এর জন্য শুধু প্রয়োজন পশ্চিমা সরকারগুলোতে পরিবর্তন। ভিক্টর অরবান বলেন, যদি ইউরোপীয় নেতারা শান্তি চান তাহলে সেটা 24 ঘন্টার মধ্যেই সম্ভব। তারা এই সময়ের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি আনতে পারে। ভিক্টর অরবান ইউক্রেনকে আরও অর্থ এবং অস্ত্র দেওয়া থেকে বিরত থাকার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সংলাপ শুরু করার কথা বলেন। যুদ্ধে পুতিনকে সুবিধা দেওয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন চলতি সপ্তাহে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যে ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের যুদ্ধ সম্প্রসারণের জন্য কোনো পরিসর তারা যেন না দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, পুতিনের সম্ভাব্য পিয়ংইয়ং সফরের আগে যুক্তরাষ্ট্র এই সতর্কবার্তা জারি করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সেপ্টেম্বরে যখন রাশিয়া সফরে গিয়েছিলেন তখন পিয়ংইয়ং আসতে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস 30 মে জানায়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে বলেছে পুতিনের সফরের প্রস্তুতি চলছে। সংবাদ সংস্থা তাস উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোকে উদ্ধৃত করে বলেছে, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে পুতিনের সফরের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে চলেছে। বিওএ সৌলে অবস্থিত রুশ দূতাবাসে যোগাযোগ করে জানতে চেয়েছিল পুতিনের পিয়ংইয়ং সফরের জন্য তারিখ নির্দিষ্ট করা হয়েছে কিনা, তবে প্রত্যুত্তর মেলেনি। এমন একটা ধারণা ছিল যে মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতের পর পুতিন উত্তর কোরিয়া সফরে যাবেন। পিয়ংইয়ং এর পুতিনের সফর সম্পর্কে রুদেনকোর মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিওএ এর কোরীয় সার্ভিসকে এই মেইল মারফত জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ ও নৃশংস যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া ক্রমাগত আন্তর্জাতিক সমর্থন চাইছে। তাই আমরা পুনরায় বলছি, রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্প্রসারণের জন্য পুতিনকে কোনো সমর্থন দেওয়া উচিত নয় কোনো দেশের, অন্যথায় তার নৃশংসতাকে স্বাভাবিক বলে মেনে নিতে হবে। ওই মুখপাত্র উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াকে সংক্ষেপে পিডিআরকে বলে উল্লেখ করে বলেন, কোরীয় উপদ্বীপে যারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী তাদের কাছে রাশিয়া ও ডিপিআরকে এর মধ্যে গভীরতর সহযোগিতার সম্পর্ক ভীষণ উদ্বেগের। তিনি আরও বলেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রুশ ফেডারেশনকে নানা উপকরণ দিয়ে সাহায্য করেছে ও করছে ডিপিআরকে। কিম জং উনের ক্ষমতাশালী বোন কিম ইয়ো জং 17 মে এই অভিযোগ অস্বীকার করেছেন যে উত্তর কোরিয়া রাশিয়ার সাথে অস্ত্র লেনদেনে যুক্ত। এদিকে ইউক্রেনে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এ থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে 29 মে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মোদির নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা, তালিকা প্রকাশ। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আজ তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভাও। সাবেক কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর মোদী দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন। মোদীর আগে দুইবার বিজেপিকে নিয়ে এককভাবে সরকার গঠন করলেও এবার তাকে এনডিএ-কে নিয়ে জোট সরকার গঠন করতে হচ্ছে। তার জোটের প্রধান দুই দল হল তেলেগু দেশম পার্টি টিডিপি এবং বিহারের জনতা দল ইউনাইটেড। দলগুলো সদস্যই শেষ হওয়া লোকসভা নির্বাচনে যথাক্রমে 16 এবং 12 ভোটে আসন জয় পেয়েছে, যাও মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাতে বড় ভূমিকা রেখেছে। ফলে সঠিক দলগুলোকে মন্ত্রিসভায় জায়গা দিতে হচ্ছে তাকে।